আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ম্যাটেরিয়ালের লেকচার শিটের প্রবলেম 6 নম্বর অঙ্কটা করব। এটা 2020 সালে থার্ড ইয়ারে আসছিল। অঙ্কটা অনেক সহজ, কিন্তু 99% স্টুডেন্ট এই অঙ্কটা আনসার করতে পারে নাই, শুধু বেসিকের অভাবে। বলতেছে দ্য ফলোইং ডাটা রিলেটেড টু ম্যাটেরিয়ালস হ্যাভ বিন অ্যাভেলেবল ডিউরিং দ্য মান্থ অফ মে। মে মাসের ম্যাটেরিয়ালের কিছু তথ্য এখানে দেওয়া আছে, এই যে এখানে রিকোয়ারমেন্ট তারা বলছে। ফার্স্ট রিকোয়ারমেন্ট, হুইচ মেথড অফ ম্যাটেরিয়াল ইস্যু উইল ইউ সাজেস্ট অ্যান্ড হোয়াই। এই অঙ্কটার জন্য আপনি কোন মেথডটা সাজেস্ট করবেন? এখন আমাদের অঙ্ক করার জন্য 3টা বেসিক মেথড আছে। 1 নাম্বার আছে হলো ফিফু, 2 নাম্বার আছে লিফু, আর একটা আছে এভারেজ। থিওরিটিক্যাল কোশ্চেন। 1 নাম্বার হলো ফিফু, 2 নাম্বার লিফু, 3 নাম্বার এভারেজ। এখন কোন পদ্ধতিটা এই অঙ্কের জন্য প্রযোজ্য সেটা তারা জানতে চাইছে। এখন এটা করার জন্য আপনাকে থিওরি জানতে হবে। থিওরি বলতে কি, কোনটা কখন ব্যবহার করতে হয় সেটা আমাদের জানতে হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট এর সুবিধা জানতে হবে বা ব্যবহার জানতে হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউটের হলো আপনার, আমি ক্লাসের মাঝখানে বলেছিলাম, দ্রুত পচনশীল দ্রব্য যেটা নষ্ট হয়ে যায়, শাকসবজি বা নষ্ট হয়ে যায়, সেগুলো যদি গুদামের ভিতরে আছে, ধরেন এটা একটা গুদাম, এদিক দিয়ে আপনার রাস্তা ধরে নেন গুদামের। এখন এইভাবে দেওয়া আছে। এখন দ্রুত পচনশীল যেগুলো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেগুলো আগে আপনি রাখছেন, এখানে রাখছেন, এগুলো আগে বের করতে হবে, বা এখানে রাখছেন, আগে যেগুলো রাখছেন এগুলো আগে বিক্রি করতে হবে, নাহলে কি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। ধরেন আপনি আলু, এখন আলু ধরেন 6 মাস আগে যেটা রাখছেন, বা 4 মাস আগে বা 3 মাস আগে, এটা আগে বিক্রি করবেন। যদি আপনি কালকেরটা যে আগে বিক্রি করবেন, পিছনেরটা তো সারা জীবন বিক্রি হবে না, নষ্টই হবে, পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। এরকম পচনশীল দ্রব্য যেগুলো বেশি দিন থাকে না, এক্সপায়ার ডেট হয়ে যায়, সেগুলো ফিফুর জন্য প্রযোজ্য। আরো আছে আপনার, এখানে তো এই অঙ্ক থেকে বোঝা যাচ্ছে না যে পচনশীল দ্রব্য নাকি দ্রব্য না। আরেকটা পয়েন্ট হলো, মূল্য যখন নিম্নগামী থাকে, মূল্য নিম্নগামী, অর্থাৎ দাম কমতেছে এরকম যদি বুঝি, যেমন প্রথমে কিনছিলাম 10 টাকা দিয়ে, পরে কিনছি 8 টাকা, পরে 6 টাকা, পরে 7 টাকা, পরে 5 টাকা, দাম আস্তে আস্তে কমতেছে, তখন আপনার উচিত দামি গুলো আগে শেষ করা। এখন ধরেন আপনি 5 টাকা দামটা আগে বিক্রি করে দিলেন, এখানে আপনার লাভ দেখাইতেছে না, 5 টাকা লাভ হয়েছে। পরে এটা যখন বিক্রি করতে যাবেন, তখন আপনার লাভই থাকবে না, ওটা লস হয়ে যেতে পারে। দাম যখন নিম্নগামী হবে, তখন দামি গুলো আগে বিক্রি করতে, তখন ফিফু এই সিস্টেমের জন্য ফিফু প্রযোজ্য। লিফুটা কি? লিফু হলো যখন মূল্য বৃদ্ধি পাবে, মূল্য ঊর্ধ্বগামী বা বৃদ্ধি, আর পচনশীল দ্রব্য না। ধরেন এই যে বুঝাইছে আগে, ওই যে গুদামের সিমেন্ট, রড সিমেন্ট আছে, বড় বড় যন্ত্রপাতি আছে, এইগুলা আগে না বিক্রি করলে হবে, 2 মাসে, 3 মাসে, 6 মাসে পচবে না। তখন আপনি কি করলেন, যেগুলা লাস্ট এরিয়া ফার্স্টে ঢুকাইছিলেন, এটা ফার্স্টে ঢুকাইছেন, এটা সেকেন্ডে ঢুকাইছেন, এটা থার্ডে ঢুকাইছেন, এটা ফোর্থে, এইটার আগে বিক্রি করতেছেন। এগুলোর ঝামেলার দরকার কি, এটা আগে বিক্রি করি, পরে এটা বিক্রি করি। এই সিস্টেমের জন্য লিফো ইউজ করা হয়। এছাড়া লিফো ইউজ করার একটা কারণ আছে, যেটা হলো দাম যদি আস্তে আস্তে বাড়তে থাকে, বাজার হলো আপনার অস্থিতিশীল, আস্তে আস্তে দাম বাড়তেছে, সেক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন ধরেন ফার্স্টে আপনি 5 টাকা করে কিনা, পরে 6 টাকা করে কিনা, পরে 8 টাকা করে কিনা, পরে 10 টাকা করে কিনা, পরে 12 টাকা করে কিনা, লাস্টে যেগুলো এগুলো বিক্রি করবেন আস্তে আস্তে।
দামি পণ্যগুলো আগে বিক্রি করবেন, নাহলে কি রক্ষণশীলতার নীতি ফলো করা হবে না। এটা যে আগে বিক্রি করে দেন, দেখা যাবে লাভ হইতেছে খুব বেশি, পরবর্তী জন্য এটা যখন বিক্রি করতে যাবেন তখন আপনার লস হতে থাকবে। আরেকটা হলো এভারেজ, গড়, গড় পদ্ধতি। এই প্রাইস গুলা মিক্সড যদি থাকে, ধরেন দাম বাড়ে কমে কোনো ঠিক ঠিকানা নাই, তখন আপনি গড় পদ্ধতি ব্যবহার করতে হবে। এই হলো আপনার করা অঙ্ক করার নিয়ম। এখন আমরা যে অঙ্কটা করতেছি, প্রবলেম 6, এটা আমাদের কোন পদ্ধতি ব্যবহার করা উচিত? আপনারা একটু কমেন্ট করে বলেন তো দেখি, প্রবলেম 6 কোন পদ্ধতি ব্যবহার করা উচিত? প্রথম প্রশ্ন বলছে কোন পদ্ধতি ব্যবহার করা উচিত প্রবলেম 6। এখানে প্রথমে 5 টাকা দিয়ে কিনা হয়েছে, পরে 8 টাকা দিয়ে কিনা হয়েছে, পরে 10 টাকা দিয়ে কিনা হয়েছে। লিফু লিফু লিফু, থ্যাংক ইউ। আপনার অঙ্ক তার মানে বুঝে ফেলছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে যদি এই প্রশ্ন যদি আসতো, তাহলে আপনার 10-এ 10 পেয়ে যেতেন। ছোট্ট একটা অঙ্ক আসছে। পরে এখানে প্রশ্ন করছে, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে কোন সিস্টেমে করা উচিত, লিফু সিস্টেমে কেন করা উচিত। তখন লিফুর যে সুবিধাগুলো এটা বর্ণনা করতে হবে। ওর বইতে দেওয়া আছে লিফুর সুবিধা, আপনি মেন বই পড়বেন, হ্যাঁ। এরপর বলছে 2 নম্বর, প্রিপেয়ার দ্য স্টোর লেজার ইউজিং এ রিলিভেন্ট মেথড ইন দ্য প্রাইস লেভেল। এই দামের উপর ভিত্তি করে কোন মেথডে অঙ্ক করা উচিত আপনি করেন। তা এখন যদি আপনি উপরেটা না পারেন, লিফু মেথড যে করা উচিত যদি না পারেন, তাহলে তো এই অংশটাও পারবেন না। তার মানে আপনার যে বাঁচার যে উপায় ছিল 2020 সালে, যে মেটেরিয়াল থেকে যে অঙ্কটা আসছিল এবং ওইটা করে তো অনেকে এই 5 নাম্বারটা উঠায়, ওই 5 নাম্বারটাও তাদের বন্ধ হয়ে গেছে এই কথা বলার ফলে। এখন আমরা স্টোর লেজার যে করব কোন পদ্ধতিতে, লিফু পদ্ধতি করবো। লিফু পদ্ধতিতে একটা ছক করে ফেলি। প্রবলেম 6, প্রথমে এখানে ব্যালেন্স দেওয়া আছে, 1500 মাল 5 টাকা করে, 3 তারিখ আরো 1000 কিনছি 8 টাকা করে। তাহলে 1500 মাল 5 টাকা করে, এক হাজার মাল 8 টাকা করে। তাহলে 2 রকমের মাল হলো, এরপর 6 তারিখ, 6 তারিখ ইস্যু বিক্রি করছে 800 মাল, 10 তারিখ রিটার্ন 200 মাল, রিটার্ন আউট 200 মাল। কি করতে হবে? 6 তারিখ আমরা 800 মাল বিক্রি করছি, লিফু সিস্টেমের নিচেটা বিক্রি করতে হবে।
10 তারিখ রিটার্ন, ফেরত আসছে, রিটার্ন আউট, ফেরত আসছে, 200 মাল ফেরত আসছে। এই যে 800 বিক্রি করছিলাম, 200 ফেরত আসছে, 8 টাকা করে বিক্রি করছিলাম। তাহলে 1500 মাল তো 5 টাকা দামের ছিলই, এই 8 টাকা দামের মালগুলো আবার ফেরত আসছে। এই জন্য আমরা এই 200-র সাথে এই 200 যোগ করে ফেলছি, যেহেতু রেট একরকম, রেট একরকম থাকলে যোগ করে দিতে হয়। আর এই মালগুলাই বিক্রি করছিলাম, তো এইগুলাই যোগ করে দিছি। এরপর 16 তারিখ পারচেস 500 মাল 10 টাকা করে, 25 তারিখ 1200 মাল বিক্রয়, 16 তারিখ কিনছি 500, 25 তারিখ 1200 বিক্রি করছে। তিন ধরনের মাল হলো আমাদের, 5 টাকা, 8 টাকা, 10 টাকা। এখান থেকে 1200 মাল বিক্রি করতে হবে আমাকে। 1200 মাল বিক্রি করতে গেলে এখান থেকে 500 আগে বিক্রি করব, এখান থেকে 400 বিক্রি করলাম, 900 মাল হইলো, আরো 300 দিতে হবে, এখান থেকে 300 দিই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠেই কোয়েশ্চেন করা যাবে, হাত উঠান, আমি কোয়েশ্চেন করার সুযোগ দিব। তা এখান থেকে 500 বিক্রি হয়ে গেছে, 400 বিক্রি হয়েছে, এখান থেকে 300 বিক্রি হয়েছে, এখানে তাহলে 1200 রয়ে গেল। শেষ। আর কোনো কোয়েশ্চেন থাকলে হাত উঠাতে পারে। আমাদের এখানে 2টা অঙ্ক বাকি আছে, প্রবলেম 7 আর প্রবলেম 4, আর 2টা করলে এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এরপর আপনারা সলভ ক্লাসে করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, কোয়েশ্চেন যাদের আছেন হাত উঠান, বলেন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার 10 তারিখেরটা একটু বুঝিয়ে দেন। 10 তারিখ, আচ্ছা ঠিক আছে। আর কারণ কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আপনি আসসালাম। স্যার আপনি যে মেথডটা চুজ করার কথাগুলো বলছেন, যে পচনশীল এবং মূল্য যদি নিম্নগামী হয় তাহলে ফিফুট আমরা চুজ করবো। এখন যদি স্যার বাংলাদেশে মার্কেট অ্যানালাইসিস করি, তাহলে ভোগ্যপণ্য বা পচনশীল পণ্যগুলোর দাম বৃদ্ধি পায় সবসময়, যেমন আলু, পেঁয়াজ, মরিচ। এই ক্ষেত্রে কি স্যার আমরা ফিফো মেথড ইউজ করবো না লিফো মেথড ইউজ করবো? আর যদি ফিফো মেথড ইউজ না করি তাহলে তো স্যার আমাদের ক্যাপিটালটাই চলে যাবে, যেহেতু আমাদের এগুলো পচনশীল। আচ্ছা, হ্যাঁ, এটা প্রশ্নটার উত্তরটা হলো এখানে, এখানে দেখেন, তারা বলছে প্রাইস লেভেল, প্রাইস লেভেল দেখে আমাকে সিদ্ধান্ত নিতে বলছে। এখানে তো পচনশীল কোন জায়গায় লেখা নাই। প্রাইস লেভেল দেখিয়ে যদি আমরা প্রাইস লেভেলকে আগে গুরুত্ব দিব, প্রাইস লেভেল গুরুত্ব দেওয়ার পর আপনার আরো ডিটেলস যদি লেখা থাকে যে না এটা পচনশীল দ্রব্য এরকম লেখা থাকে, তখন সেটা গুরুত্ব দিতে যাব আমরা। হ্যাঁ, কিন্তু প্রাইস লেভেলটা আপনি আগে দেখবেন, কারণ এরকম হতে পারে যে আলু, পেঁয়াজ, বিভিন্ন জিনিস এটা আপনার এত তাড়াতাড়ি 1 মাসের ভিতরে পচে যায় না, যার ফলে লিফু আপনি ইউজ করতে পারবেন। এটা তো 6 মাস, 7 মাস, 1 বছরের বিষয় না। হ্যাঁ, এটা হয় 1 মাসের বিষয়, 1 মাস রাখা যায়, এরকম প্রোডাক্ট হতে পারে। আমরা গুরুত্ব দিব প্রাইস লেভেলটা, যদি প্রাইস লেভেল দেওয়া না থাকে এই জায়গায়, প্রাইস লেভেল কথা না বলে, দামের কথা না বলে, ওখানে যদি বলে যে ম্যাটেরিয়ালের অবস্থা ভিত্তিতে আপনার করতে হবে, সেক্ষেত্রে আমরা সেই সেইভাবে অঙ্কটা করব।
আচ্ছা, এখানে উনি একজন 10 তারিখেরটা প্রশ্ন করছে, রিটার্ন রিটার্ন আউট। রিটার্ন আমাদের কাছে আসছে, রিটার্ন আসছে 200 মাল। রিটার্ন আসলে মাল বাড়ে, আমরা রিটার্ন দেই যদি, হ্যাঁ, রিটার্ন দিলে মাল কমে যায় তখন এইদিকে লিখবো। আর রিটার্ন যদি আসে আমার কাছে তাহলে এইদিকে লিখবো। বিক্রয় ফেরত হলে এই ঘরে, কারণ মাল বাড়লে বিক্রয় ফেরত করলে, ক্রয় ফেরত হলে এই ঘরে লিখবো। তো এই 200 মাল যে ফেরত আমাদের আসলো, আসার ফলে 200 মাল বেড়ে গেল। কোনগুলা বিক্রি করছিলাম এইগুলাই তো ফেরত আসছে, এই 800 মালই ফেরত আসছে। তো 800 মাল কত দামের ছিল? 8 টাকা দামের ছিল, 8 টাকা দিয়ে বিক্রি করছি আমরা, এখানে দেখতেছি। তো এখানে 8 টাকাই লিখবো, এই টাকাটা কিন্তু দেওয়া নাই, 8 টাকা করে লিখবো। আর একটা বুঝার বুদ্ধি আছে, বিক্রয় ফেরত ক্রয় ফেরত আপনি বুঝেন না, রিটার্ন আউট বুঝেন না, তখন আপনার কি করবেন, ওখানে দাম দেওয়া আছে কিনা দেখবেন। বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু দাম দেওয়া থাকে না, ইস্যুর ক্ষেত্রে দাম দেওয়া থাকে না, তার মানে এটা বিক্রয় ফেরত। আর পার্চেজের ক্ষেত্রে দাম দেওয়া থাকে। যে ফেরত আমরা দিতাম তাহলে লিখে দিত 5 টাকা দামের পণ্য ফেরত দিলাম, 8 টাকা দামের পণ্য ফেরত দিলাম, তখন ক্রয় ফেরত হয়ে যেত, ক্রয় ফেরত হলে এই ঘরে লিখতাম আমরা। আশা রাখি বুঝতে পারছেন। আপনার এই যে এখানে 7টা অঙ্ক, এইগুলা নিয়ে বসে থাকবেন না। আপনার ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলা বা বইয়ের অন্য অন্য অঙ্কগুলো অবশ্যই আপনাকে করতে হবে। করার পর আমাকে প্রশ্ন রাখতে হবে যে স্যার এই অঙ্কটা বুঝি নাই, সেই অঙ্কটা বুঝি নাই। বাসায় বসে বসে বাকি অঙ্কগুলো করে কোয়েশ্চেন করবে আমার কাছে, হ্যাঁ। আজকে তো আর নতুন আরেকটা অঙ্ক দেখালে আর সময় হবে না, তাই নতুন আর অঙ্ক দেখাইলাম না। আমরা নেক্সট ক্লাসে আর নতুন অঙ্ক করবো ইনশাল্লাহ, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, আস্তে আস্তেই পড়েন, তাড়াহুড়া কিছু নাই, ভিডিও আছে, যাদের তাড়াহুড়া আছে ভিডিও দেখে দেখে পড়বেন। ধন্যবাদ সবাইকে। 25 তারিখেরটা আরেকবার বুঝাই দিব বলতেছে একজন। 25 তারিখে তো সহজ, 25 তারিখে 1200 মাল বিক্রি করা হয়েছে। আগের ক্লাস মনে হয় আপনি করেন নাই, নতুন ভর্তি হয়েছেন হয়তো বা। 25 তারিখে মাল বিক্রি করা হয়েছে 1200। 1200 মাল যদি আপনি বিক্রি করেন তাহলে লিফু সিস্টেমে বিক্রি করছেন, নিচের গুলো আগে বিক্রি করবেন, এই 500কে আগে বিক্রি করে দিবেন। ওই মাল যে নিতে আসছে ওই লোককে 500 দিচ্ছেন, সে বলে না ভাই আমার 1200 লাগবে, তো এই 400 দিলেন, টোটাল হলো 900। সে বলছে না আমার তো 1200 লাগবে, তা আরো 300 দিতে হয়, তাহলে 300 কোথায় দিবেন? এই যাতে 5 টাকা দামের গুলা দিয়ে দিবেন 300, 1200 দিবেন নিচ থেকে, ফিফো হইলে উপর থেকে দিতে হয়। আগের ক্লাস করবেন ইনশাল্লাহ বুঝে যাবেন। আহ 2 নম্বর অঙ্কটা পারেন না, না? 2 নম্বর অঙ্কটা করাই নাই, 2 নম্বর অঙ্ক করাই দিছি। ওই ভিডিও দেখেন, ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে 2 নম্বর অঙ্ক করানো আছে, ওখান থেকে ভিডিও দেখে নেবেন। না পাইলে মেসেঞ্জার গ্রুপে লিখে নেন পাইনি, তাহলে সেটা ঠিক করে দিব, হ্যাঁ। একজন কথা বলতে চাইছে, বলেন কি কথা, প্রশ্ন থাকলে বলেন। স্যার রিকোয়ার মানে ওয়ান কি স্যার বাংলা লিখা যাবে? এটা যে আমরা লিখতে করবো এটা কি বাংলা লিখা যাবে? আসলে প্রশ্নটা যদি বাংলায় থাকে পরীক্ষা হলে তাহলে বাংলায় লিখতে পারবেন, আর যদি প্রশ্ন যদি বাংলায় নেওয়া না থাকে তাহলে ইংলিশে লিখতে হবে। যদি আপনার এটা বাংলা এবং ইংলিশ দুইটি ভার্সন থাকে না অঙ্কটা, যদি বাই চান্স বাংলায় লেখা থাকে বেঁচে গেলেন, বাংলায় লিখতে পারবেন। যদি এই কথাটা বাংলায় কোন জায়গায় লেখা না থাকে তা আপনাকে ইংরেজিতে লিখতে হবে, বইতে ইংরেজিতে দেওয়া আছে, সব বইতে আছে, কমার্সের বইতেও আছে, আপনার ওই ব্যতিক্রম দেওয়া আছে, একটু ইংরেজি শিখে নিবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।